হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের জৈব রসায়নের যে চ্যাপ্টারটা পড়ছিলাম, যেখান থেকে আমাদের অলরেডি একটা ক্লাসে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে গেছে। সেটার আমরা আরও একটা ক্লাস দিতে চলেছি সেই জৈব রসায়ন চ্যাপ্টার থেকেই। সেখানে আমরা আজকের ক্লাসে আরও 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। তাহলে তোমাদের মোট 20টি প্রশ্ন হয়ে যাবে, যেগুলো তোমাদের এবছরের টেস্ট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন স্কুলের টেস্টের পরীক্ষায় যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলো সাধারণত আমরা নির্বাচন করেছি। পাশাপাশি এবছর 2026 সালের জন্য তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। টপ 20 কোশ্চেন আমরা জৈব রসায়ন থেকে দিয়েছি, তোমরা ভালো রকমভাবে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকেই কিন্তু তোমরা টেস্ট এক্সাম বলো বা মাধ্যমিক বলো, তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। চলো শুরু করি। আমাদের দেখো এই চ্যাপ্টারে আমাদের আজকের প্রথম যেটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, সেটা হচ্ছে কিভাবে রূপান্তরিত করবে ইথিলিন থেকে অ্যাসিটিলিন। কেমন? অথবা দেখো একটা আমাদের অনুরূপ প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইথিলিন CH2 ডাবল বন্ড CH2 মানে হচ্ছে C2H4, সেটা ইথিলিন। তাকে যদি আমরা ব্রোমিন অবলিক CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড দিই, তাহলে এ একটা যৌগ উৎপন্ন হয়। তাকে যদি আমরা অ্যালকোহলীয় KOH দ্রবণের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে বি উৎপন্ন হয়। এখানে এ এবং বি আমাকে শনাক্ত করতে হবে, তাদের গঠন সংকেত এবং তাদের নাম লিখতে হবে। তাহলে আমরা জানি যে যদি এই ব্রোমিনকে যদি আমরা CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড বা CaCl3 মানে ক্লোরোফর্মে প্রথমে দ্রবীভূত করে ওই লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা ইথিলিন মানে কি বললাম, ইথিলিন মানে C2H4 হচ্ছে ইথিলিন, যেটাকে লেখা যায় কিভাবে, এরকমভাবে CH2 ডাবল বন্ড CH2 এরকমভাবে লেখা যায়। তাহলে এর মধ্য দিয়ে মানে ইথিলিন যদি আমরা চালনা করি, তাহলে কি উৎপন্ন হবে? বর্ণহীন ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। আমরা ভেঙে ভেঙে জিনিসগুলো কিন্তু এক্সপ্লেন করব, সহজ করে প্রত্যেকটা স্টেপ আলোচনা করা হবে, তোমাদের যাতে কোনো ডাউট না থাকে, প্রবলেম না থাকে, সেভাবে ক্লাসগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি এবং ভবিষ্যতেও কিন্তু সেরকমভাবে ক্লাসগুলো দেওয়া হবে। এবার প্রথমে তো উৎপন্ন হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন, এবং উৎপন্ন 1,2-ডাইব্রোমো ইথেনকে ইথানলীয় KOH দ্রবণে যদি রিফ্লাক্স করা হয়, তাহলে অ্যাসিটিলিন উৎপন্ন হয়, মানে বি উৎপন্ন হয়। এখানে খেয়াল করো, আমরা রিয়াকশানটাতে গুরুত্ব দেব। প্রথমে ইথিলিন মানে আমি বললাম C2H4 মানে ইথিলিন, ইথিলিন। এবার এটাকে আমরা যেটা বলছিলাম CH2 ডাবল বন্ড CH2 এরকমভাবে লেখা হয়, যেহেতু একটা অ্যালকিন, এটা ডাবল বন্ড রয়েছে। এবার আগের ক্লাসে আমরা বলেছিলাম, তোমরা হয়তো খেয়াল করেছো, যে আমরা যখন এই বন্ডের কথা বলি, এই বন্ডটা কিন্তু দুটো কার্বনের মধ্যে আছে, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের মধ্যে কিন্তু নেই, মাঝের ডাবল বন্ডটা। তাহলে আমাদের এটাকে ঘুরিয়ে লেখা সবথেকে সুবিধা হবে H2C ডাবল বন্ড CH2 এরকমভাবে যদি লিখি, তাহলে সুবিধা হবে। তার মানে এটা দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ডটা রয়েছে, অ্যালকিন, তাই না? তাহলে H2C ডাবল বন্ড CH2 লিখলাম। এবার এর মধ্য দিয়ে মানে এর উপরে যদি আমরা Br2 অবলিক CCl4 মানে যেহেতু আমাদের ক্লোরোফর্ম বা CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্য দিয়ে চালনা করতে হবে, এখানে CCl4 করে নেবে। কেমন? এই CCl4 মধ্য দিয়ে আমরা প্রথমে ব্রোমিনকে দ্রবীভূত করে তার মধ্য দিয়ে যখন আমরা এই ইথিলিন চালনা করব, আমাদের হবে কি, এই ডাবল বন্ডের জিনিসটা ভেঙে যাবে, নিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে সিঙ্গেল বন্ড যদি হয়ে যায়, তাহলে H2C বন্ড CH2 হয়ে গেল। এবার আমি বলেছিলাম কার্বনের যোজ্যতা হচ্ছে, আগের ক্লাসে বলা হয়েছিল কার্বনের যোজ্যতা হচ্ছে 4। তাহলে এই কার্বনের এইদিকে দুটো হাইড্রোজেন আর এখানে একটা বন্ড, তাহলে 3টে যোজ্যতা হয়েছে, একটা কিন্তু ফাঁকা থাকছে। তাহলে একটা হাত এক্সট্রা খুলে গেছে, তার জন্য একটা ব্রোমিন কিন্তু যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে আমাদের একটা ব্রোমিন যুক্ত হবে। এইদিকেও এই কার্বনে দেখো দুটো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে দুটো বন্ড, আর এখানে কার্বনের জন্য একটা বন্ড, 3টে। তাহলে আরও একটা হাত এইদিকেও খুলে রয়েছে, তার মানে এইদিকেও ব্রোমিন যুক্ত হবে। এবার এটা ইথিলিনের অংশ, এবং দুই দিকে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন যুক্ত আছে। যদি তোমরা কার্বনের নাম মানে নাম্বারিং করো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর করো, তাহলে 1 নম্বর কার্বনের সঙ্গে একটা ব্রোমিন, 2 নম্বর কার্বনের সঙ্গে একটা ব্রোমিন, মানে 1,2, যেটা আমি এখানে লিখেছি দেখো 1,2 ডাইব্রোমো ইথেন, ইথ তাহলে ইথেন, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন কিন্তু উৎপন্ন হলো। বা আমরা যদি এখানে কাজ করি, আমরা এটাও করতে পারি। কেমন? এখানে আমরা এইটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর করতে পারি, তবুও 1 নম্বর কার্বনের সঙ্গে একটা ব্রোমিন, 2 নম্বর কার্বনের সঙ্গেও কিন্তু একটা ব্রোমিন যুক্ত আছে, মানে 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। এরপর যখন আমরা ইথানলীয় KOH দিয়ে এইটাকে রিফ্লাক্স করবো, যেটা উৎপন্ন হলো আমাদের, সেটাকে যদি আমরা রিফ্লাক্স করি,
তাহলে এখানে আমাদের ব্রোমিনটা আবার বেরিয়ে যাবে, মানে দুটো এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে এবং এখান থেকে একটা ব্রোমিন বেরোবে, মানে HBr বেরিয়ে যাবে, এখানেও একটা হাইড্রোজেন এবং একটা বিআর বেরিয়ে যাবে, HBr বেরিয়ে যাবে, তো দু অণু HBr বেরিয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে শুধু CH, কেমন, CH বা HC, এখানেও পড়ে থাকবে CH বা HC। কার্বনের এদিকে একটা হাইড্রোজেন, তাহলে যোজ্যতা এদিকে এক হলো, তাহলে এদিকে ট্রিপল বন্ড হয়ে যাবে, এখানেও তাই ট্রিপল বন্ড হয়ে গেল, তাই না? মানে H যুক্ত আছে, এদিকে কার্বনের একটা যোজ্যতা, এখানে তিনটে যোজ্যতা, এই কার্বনের এদিকে তিনটে যোজ্যতা আছেই, প্লাস এদিকে একটা এই, তাহলে চারটে চারটে করে বন্ড কিন্তু হয়ে গেল। এবং তৈরি হচ্ছে, দেখো এটা অ্যাসিটিলিন, ট্রিপল বন্ড রয়েছে, এটা একটা অ্যালকাইন, শেষে আমার অ্যাসিটিলিন উৎপন্ন হয়। তাহলে যে যৌগটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন, এবং এখানে বি যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে আমাদের প্রশ্ন যেটা দিয়েছিল এবং বির গঠন সংকেত এবং নাম, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এ হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন এবং বি হচ্ছে অ্যাসিটিলিন, এবং সেগুলো লিখবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন, পিভিসি এবং টেফলনের মনোমারের নাম। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, তাহলে ভিনাইল ক্লোরাইডটা মনোমার, ভিনাইল ক্লোরাইডটা হচ্ছে মনোমার, তার সংকেত হচ্ছে H2C+CHCl। আর টেফলন যেটা, তার যেটা মনোমার, তার নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। কেমন, এখানেও দেখো টেট্রাফ্লুরোইথিলিন মানে এখানে চারটে ফ্লুরিন আছে, এদিকে দুটো এদিকে দুটো, তার জন্য টেট্রা, তো চারটে, তাহলে F2C+CF2। এবার আমাদের এখানে প্রশ্ন আছে পিভিসি এবং টেফলনের ব্যবহার। এখানে দেখো আমরা এখানে লিখেছি যে জলের পাইপ, গামবুট, চপ্পল, বৈদ্যুতিক তারা আচ্ছাদন, তোমরা জানো হোস পাইপ, এগুলো তৈরি করতে পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়। আর টেফলনের ব্যবহার হচ্ছে আমরা ফ্রাইং প্যানে প্রচুর পরিমাণ ব্যবহার দেখি, এছাড়া রাসায়নিক শিল্পে গ্যাসকেট, ভাল্ব, এগুলোতেও কিন্তু টেফলন ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো এবং এর প্রতিকার কী। আমাদের রেফারেন্স বইগুলোতে সাধারণত আমরা দেখি যে এই আনসারগুলো কিন্তু অনেকটা বড় লেন্দি করে লেখা থাকে, কিন্তু আমি এখানে খুব সহজ করে সামারি করে সুন্দর করে কিন্তু উত্তরগুলো প্রোভাইড করেছি, তোমরা এগুলো পয়েন্টের আকারে লিখতে পারো, দেখবে এখানে কিন্তু তোমরা পুরো নম্বর পাবে এবং তোমাদের সময়ের মধ্যে লেখাটা কমপ্লিট করতে পারবে। এখানে ফার্স্ট আমরা লিখবো অনেক দিনের পলিমার, মানে অনেক পলিমারের মনোমার, যেমন দেখো পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, তারপর টেফলনের হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, কেমন, তাহলে এরকম মনোমার যেগুলো আছে ভিনাইল ক্লোরাইড, টেট্রাফ্লুরোইথিলিন, স্টাইরিন, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 2 নম্বর ইথিলিন, সেটা শ্বাসের সঙ্গে প্রবেশ করলে চেতনা নাশ হতে পারে, মানে অজ্ঞান হয়ে যেতে পারে। পলিমার যেগুলো সেগুলো দাহ্য এবং অজীব বিনাশযোগ্য, মানে সেগুলো কিন্তু নন বায়োডিগ্রেডেবল, সহজে কিন্তু মাটির অণুজীব দ্বারা সেগুলো ভেঙে যায় না, প্রাকৃতিতে মানে প্রকৃতির মধ্যে কিন্তু সেটা থেকে যায়, প্রাকৃতিকভাবে নষ্ট হয় না, তাহলে সেটা বিভিন্নভাবে দূষণ ঘটাবে, উদ্ভিদের ক্ষতি করবে। ব্যবহারের পর পলিমার বর্জ্য মাটি ও জলে জমে পরিবেশ দূষণ ঘটায়। 5 নম্বর নর্দমার প্রবাহ বাধাগ্রস্ত হয়ে মশা মাছির বৃদ্ধি এবং জলবাহিত রোগ কিন্তু ছড়ায়। আর এগুলো পলিমার পোড়ালে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ ঘটায়। তাহলে এগুলো আমরা পয়েন্টের আকারে লিখব। প্রতিকার এক্ষেত্রেই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিকার আমাদের প্লাস্টিকের পরিবর্তে জৈব ভঙ্গুর বিভিন্ন জিনিস, যেমন কাগজটা সহজেই মাটির অণুজীব দ্বারা ভেঙে যায়, যেহেতু কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, তাহলে কাগজের ঠোঙা, মাটির ভাঁড়, পাটের থলি বা থলে, এগুলো কিন্তু যথাসম্ভব আমাদের ব্যবহার করতে হবে বা তাদের ব্যবহার বাড়াতে হবে। রিসাইক্লিং পদ্ধতি অ্যাপ্লাই করব, যাতে করে প্লাস্টিক পদার্থগুলো থেকে তাদের আবার নতুন করে, তোমরা 4R পদ্ধতি পড়েছো ছোটোবেলায়, তাহলে নতুন প্লাস্টিক দ্রব্য কিন্তু প্রস্তুত করতে হবে। বর্তমানে পলিথিনের সঙ্গে কার্বোহাইড্রেট মিশিয়ে বিওজি প্লাস্টিক, যেটাকে বলা হয় বায়োডি ব্যাগ, সেগুলো উৎপাদন করা সফলভাবে কিন্তু সম্পন্ন হয়েছে, সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। আর মাটির সঙ্গে সহজে মিশতে পারে এমন প্লাস্টিক, যেটা বায়োপোল বলা হয়, সেগুলোর ব্যবহার কিন্তু যথাসম্ভব বাড়াতে হবে। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে ডিনেচার্ড স্পিরিট কি, কেমন, ডিনেচার্ড স্পিরিট, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। দেখো ডিনেচার্ড স্পিরিট বা এর আরও একটা নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট আমরা জানি 95.6%, প্রায় বেশিরভাগই প্রায় 96% মতো আমাদের ইথাইল অ্যালকোহল থাকে, কেমন, তাহলে এই
ইথাইল অ্যালকোহল বা ইথানল, সেটা হচ্ছে মূলত রেকটিফাইড স্পিরিট। কেমন? রেকটিফাইড স্পিরিট মানে ওর মধ্যে ইথানল বা ইথাইল অ্যালকোহল থাকে এবং কিছুটা পার্সেন্টেজ জল থাকে, 4 to 5% জল থাকে, সেটা আমি তোমাদের নেক্সট কোয়েশ্চেনেই তোমরা পেয়ে যাবে। ওকে, যাই হোক, রেকটিফাইড স্পিরিটের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে রেকটিফাইড স্পিরিট যেহেতু এখানে ইথাইল অ্যালকোহল রয়েছে বা ইথানল রয়েছে, সেটা মদ হিসাবে কিন্তু অনেকেই সেটা পান করে নিতে পারে। যাতে সেটা না হয় তার জন্য পানের অযোগ্য করার জন্য ওর মধ্যে বিষাক্ত মিথানল, সামান্য পরিমাণে উৎকট গন্ধযুক্ত পদার্থ, মানে বাজে গন্ধ বা কটু গন্ধযুক্ত কিছু পদার্থ যেমন পিরিডিন, ন্যাপথা, কাউকোসিন, এগুলো কিন্তু মেশানো হয়। কার সঙ্গে? রেকটিফাইড স্পিরিটের সঙ্গে, মানে ইথানল বা ইথাইল অ্যালকোহলের সঙ্গে মেশানো হয়। কেমন? তাহলে কী কী মেশানো হচ্ছে? মিথানল মেশানো হচ্ছে, মিথানল মানে CH3OH, কেমন? CH3OH মেশানো হচ্ছে। কার সঙ্গে? রেকটিফাইড স্পিরিট মানে মূলত হচ্ছে আমার 95.6% মতো ইথাইল অ্যালকোহল রয়েছে এবং বাকি পার্সেন্ট আমাদের জল রয়েছে। তাহলে মূলত ইথানল বা ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমরা সেটা যাতে খেতে না পারে বা পানের অযোগ্য করার জন্য মিথানল ব্যবহার করছি, আর তার সঙ্গে পিরিডিন, ন্যাপথা, কাউকোসিন এগুলো মেশাচ্ছি। নিয়ে যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো মানে ডিনেচার্ড স্পিরিট। কী বলবো সেটাকে? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। যেহেতু সেটার মধ্যে মিথাইল অ্যালকোহল বা মিথানল মেশানো হয়েছে তার জন্য মেথিলেটেড স্পিরিট। এটা স্পিরিট ল্যাম্পে জ্বালানি রূপে, বিভিন্ন জৈব দ্রাবক রূপে ব্যবহার করা হয়। ওকে, এখানে আমাদের প্রশ্ন ছিল রেকটিফাইড স্পিরিট কি? এই যে 95.6% ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল মানে C2H5OH, এই ইথাইল অ্যালকোহল 95.6% থাকবে, আর বাকি 4.4% জলের মিশ্রণ, সেটাকে আমরা বলবো রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে, চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়, তাছাড়া সুগন্ধি দ্রব্য, মদ জাতীয় উত্তেজক পানীয় প্রস্তুতে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসে, মাধ্যমিকেও কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাই। সেটা হচ্ছে তোমাকে একটা আণবিক গঠন সংকেত দিয়ে দেবে, নিয়ে বলবে এখান থেকে কী কী আইসোমার পাওয়া যায়, সেই আইসোমারগুলোর নাম লিখতে বলবে বা তাদের গঠন সংকেত লিখতে বলবে। এখানে আমাদের যেটা আণবিক সংকেত দিয়েছে জেনারেল ফর্মুলা, সেটা হচ্ছে C3H8O। তাহলে C3H8O এই আণবিক সংকেত আমাদের আইসোমার লিখতে হবে বা সমাবয়ব লিখতে হবে। এখানে আমরা দুই ধরনের আইসোমার পাবো, কার্যকরীমূলক ঘটিত দুটো আইসোমার আমরা পাবো। কি কি? দেখো এখানে CH3, CH2, CH2OH, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনের সঙ্গে OH যুক্ত আছে মানে 1, আর এটা মিথ, ইথ, প্রোপ, 3টে কার্বন, তাহলে প্রোপানল। OH আছে মানে অ্যালকোহল, তাহলে 1 প্রোপানল। কেমন? 1 প্রোপানল। হিসেব করো, 3টে আমার এখানে রয়েছে কার্বন, তাহলে C3, হাইড্রোজেন আছে 3টে আর 2টো, 5টা আর 2টো মানে 7টা আর একটা 8টা, তাহলে H8 আর একটা অক্সিজেন। তাহলে এই ফর্মুলাতেই আমাদের এই যৌগটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1 প্রোপানল, এবং সেটাতে OH গ্রুপ রয়েছে, তার জন্য সেটা হচ্ছে অ্যালকোহল। এই একই ফর্মুলা C3H8O-তে দেখো CH3, CH2O, CH3, বা এটাকে এরকমভাবেও লেখা যায় C2H5, মানে বাঁ দিকেরটা C2H5 করে দিলাম, বন্ড O বন্ড CH3। ওকে, এখানে দেখো কার্বন কিন্তু আমার হয়ে যাচ্ছে এখানে বাঁ দিকে 2টো আর এই ডান দিকে একটা, এটা এক নয় কিন্তু, হ্যাঁ, এটা এরকম এক লেখা আমরা প্রয়োজন হয় না। তাহলে 2টো আর একটা 3টে, হাইড্রোজেন 5টা, 3টে 8টা আর একটা অক্সিজেন, এবং মাঝখানে আমার রয়েছে এখানে বন্ড ও বন্ড, মানে এটা ইথার। একদিকে রয়েছে ইথাইল, একদিকে রয়েছে মিথাইল, তার জন্য ইথাইল মিথাইল ইথার। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি দুটো যৌগ, যেখানে এখানে OH গ্রুপ রয়েছে, এখানে ইথার গ্রুপ রয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ইথার। তাহলে আমরা কার্যকরী মূলক ঘটিত আইসোমার বা সমবায় পেলাম, যেখানে দুটোরই আণবিক সংকেত বা গঠন সংকেত হচ্ছে এটা একই, দুটোরই একই আসছে, কিন্তু দুটোর ধর্ম বা গঠন আলাদা, একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার। তাহলে এরকমভাবে আমরা দুটো আইসোমার পেলাম, এইটুকু লিখলে আনসার হয়ে যায়। এছাড়া আমরা আরও দুটো আইসোমার পাবো, অবস্থান ঘটিত সমাবয়ব, মানে পজিশনটা আলাদা হবে, সেখানে কার্যকরীমূলক একই হবে, শুধু অবস্থানটা আলাদা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। এখানে 1 নম্বর কার্বনের সঙ্গে OH রয়েছে, তাই জন্য 1 প্রোপানল। এখানে আমাদের 2 নম্বর কার্বনের সঙ্গে, মানে এটা 1 যদি ধরি, বা এটাকেও 1 ধরতে পারি, যেটাকে খুশি 1 ধরতে পারি, মাঝেরটা কিন্তু আমার 2 নম্বরই আসবে। ওকে, তাহলে 2 প্রোপানল। ওকে, তাহলে CH3, CHOH
এই মানে এটাকে ব্র্যাকেট দিতে পারো OH-টাকে। তাহলে 1 প্রোপানল এবং 2 প্রোপানল, যেখানে আমাদের যৌগ দুটো একই হচ্ছে, মানে একই গঠন, মানে গঠন আলাদা, গঠন সংকেত আলাদা, যৌগ আলাদা, কিন্তু কার্যকরীমূলক একই। তাহলে শুধু অবস্থান ঘটিত সমাবয়ব আমরা পেয়ে যাচ্ছি, কারণ পজিশনাল আইসোমার পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো তোমরা চাইলে এক্সাম্পল দিতে পারো। নেক্সট দুটো বলে তোমরা ওই অবস্থান ঘটিত বা কার্যকরীমূলক ঘটিত যে কোনো এক্সাম্পল দেবে। 4টে মানে ওরকম প্রথমে এবং দ্বিতীয় দুটোই দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। পরে আমাদের দেখো একই রকমের প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার বলছি ভীষণ ভাইটাল প্রশ্ন। C2H6O, এইখানে আমাদের এখানে দুটো সমবায়ব আমাদের শনাক্ত করতে হবে। ওকে, বা এরকমভাবেও ঘুরিয়ে প্রশ্ন আসে, আমরা যখন এটা পেয়ে যাব যে সমবায়ব দুটো কী কী, আমরা সেখান থেকে আরও একটা প্রশ্ন পাই, অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে একটা বিক্রিয়া বলো যার সাহায্যে আমরা ইথাইল অ্যালকোহল এবং ডাইমেথাইল ইথারের মধ্যে পার্থক্য করব। তাহলে এটার মধ্যে আমি প্রথম পোর্শনটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখো, এর দুটো আইসোমার রয়েছে। এক হচ্ছে আমরা এটাকে লিখব CH3CH2OH, কার্বন এখানে একটা, দুটো, হাইড্রোজেন 3টা, দুটো, 5টার একটা, 6টা, অক্সিজেন একটা, তাহলে C2H6O। তাহলে এটা একটা লিখলাম আমরা, এবং এর নাম হচ্ছে দুটো কার্বন রয়েছে, তাহলে মিথ ইথ, এবং OH রয়েছে, তার মানে অ্যালকোহল, তাহলে ইথাইল অ্যালকোহল বা ইথানল। কেমন, ইথাইল অ্যালকোহল বা ইথানল, এটা একটা হলো। ওকে, এটা আমাদের একটা হলো। আর 2 নাম্বার আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে CH3 বন্ড ও বন্ড CH3। এখানেও দেখো কার্বন দুটো, হাইড্রোজেন 3টে, 6টা, অক্সিজেন একটা, এবং এখানে বন্ড ও বন্ড রয়েছে, মানে ইথার গ্রুপ রয়েছে, দুই দিকে দুটো মিথাইল, তাহলে ডাইমিথাইল ইথার। তাহলে এরকম আমরা দুটো আইসোমার পাবো। প্রথম প্রশ্নের আনসার এরকমভাবে লিখবে, একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল, আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। ওকে, এবং সেখান থেকে আমাদের সেকেন্ড কোশ্চেনটা অনুরূপ প্রশ্ন দিয়েছে যে আমাদের এখানে এমন একটা বিক্রিয়া বলো, রাসায়নিক বিক্রিয়া, যার সাহায্যে আমরা ইথাইল অ্যালকোহল মানে ইথানল এবং ডাইমিথাইল ইথারের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। এখানে আমরা জানি যে অ্যালকোহলের থেকে ইথার হচ্ছে তুলনামূলক নন রিঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় পদার্থ। তাহলে ধাতব সোডিয়ামের সঙ্গে অ্যালকোহল যখন বিক্রিয়া করে তখন কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু ধাতব সোডিয়ামের সঙ্গে ইথার ঘটিত কোনো যৌগের কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, ফলে সেখানে কোনো হাইড্রোজেন উৎপন্ন হয় না। এর সাহায্যে আমরা দুটোকে পার্থক্য করতে পারবো। যেখানে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তার মানে সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল দেওয়া হয়েছে। আর যেটাতে আমাদের কোনো হাইড্রোজেন গ্যাস বের হলো না তার মানে সেটা হচ্ছে ইথার, যেহেতু ইথার ধাতব সোডিয়ামের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করতে পারে না। ওকে, এবার বিক্রিয়াতে আসি। বিক্রিয়াগুলো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে দুভাগ ইথাইল অ্যালকোহল এবং দুভাগ সোডিয়াম রয়েছে। এখানে সরাসরি আমরা 2CH3 একদম লিখবো, কেমন, 2CH3 একদম ও পর্যন্ত লিখবো, এবং হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে। দেখো হাইড্রোজেন কটা আছে, সামনে 2 আছে, মানে হাইড্রোজেনও দুটো আছে, সব দুটো দুটো করে রয়েছে, মানে ডবল রয়েছে। তাহলে এই হাইড্রোজেনের বদলে আমার ঢুকে যাবে Na, 2 লেখা দরকার নেই, যেহেতু 2 আমার অলরেডি সামনে রয়েছে। তাহলে হাইড্রোজেনের বদলে Na ঢুকে যাবে, তাহলে হাইড্রোজেনের বদলে Na ঢুকে গেল। আর এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো, সেই দুটো হাইড্রোজেন H2 মানে হাইড্রোজেন অণু হিসাবে বেরিয়ে যাবে, হাইড্রোজেন অণু হিসাবে কিন্তু গ্যাস হিসাবে বেরিয়ে যাবে। এবার আমার এটা ছিল ইথানল ছিল, পরে হাইড্রোজেন বেরিয়ে সেখানে সোডিয়াম ঢুকেছে। এবার নামকরণ কেমন হবে, এখানে সোডিয়াম এবং এই জায়গাটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের অংশ মানে ইথক্সাইড, ও রয়েছে শেষে মানে ইথক্সাইড, CH3CH2O বন্ড, এটা হচ্ছে ইথক্সাইড। তাহলে তার সঙ্গে যখন সোডিয়াম যুক্ত হয়ে গেল তার মানে সোডিয়াম ইথক্সাইড নাম হয়ে গেল এটা। ওকে, সেটা আমাদের দেখতে পাচ্ছি সেটা উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, যেহেতু এটা অ্যালকোহল। কিন্তু ইথারের যখন হচ্ছে তখন ইথার সোডিয়ামের সঙ্গে কোনো বিক্রিয়া করছে না। এরকমভাবে আমরা দুটোকে আলাদা করতে পারবো। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 17, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এখানে আমাদের এবিসিকে শনাক্ত করতে হবে। দেখো ইথাইল অ্যালকোহল দেওয়া হয়েছে, C2H5OH, গাঢ় H2SO4 দিয়েছে এবং সেখানে উষ্ণতা হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস। যখন গাঢ় H2SO4 দেওয়া হয় এবং 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তখন মনে রাখবে সেখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে কী হবে স্যার? তাহলে এখানে হবে তোমার ও মানে HO রয়েছে, তাহলে আর একটা হাইড্রোজেন লাগবে, তাহলে এখানে 5টা হাইড্রোজেন, তাহলে 4টে
হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, মানে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে এরকম বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকলো এখানে কি পড়ে থাকলো, C2H4। C2H4 মানে ইথিলিন। সেটাকে আমরা কি করে লিখবো, সেটাকে লিখবো CH2 ডবল বন্ড CH2, এরকমভাবে কিন্তু আমরা লিখবো, CH2 ডবল বন্ড CH2 আকারে লিখবো। বা ঘুরিয়ে আরও সুন্দর করে লেখা যায় H2C ডবল বন্ড CH2, যেহেতু কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড। ওকে, তাহলে সেটা আমরা এখানে লিখলাম। এরপরে মনে রাখবে যখন নিকেল অনুঘটক দেওয়া হয় এবং তার সঙ্গে হাইড্রোজেন, দেখো নিকেল অনুঘটক বা হাইড্রোজেন এবং 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস, তখন হাইড্রোজেনেশন ঘটে। হাইড্রোজেনেশন মানে কি স্যার? হাইড্রোজেনেশন মানে হচ্ছে এই যে যৌগটা ছিল, এই যৌগটা ছিল H2C ডবল বন্ড CH2, তা সেই ডবল বন্ডটা ভেঙে যাবে, তাহলে কার্বনের আরেকটা করে হাত খুলে যাবে, তাই না? এখানে আরও 1 মিনিট, আরেকটা করে হাত খুলে যাবে এবং সেখানে একটা করে হাইড্রোজেন ঢুকে যাবে। মানে কি স্যার, এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, তাহলে আমি আরও সুন্দর করে এই জায়গাটা আরেকবার তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে জিনিসটা আছে, কার্বন, দুটো হাইড্রোজেন আছে, কেমন, সাপোজ দুটো হাইড্রোজেন রয়েছে, বা আমি একটু অন্যভাবে ঘুরিয়ে লিখি, ধরো এইখানে দুটো আমার হাইড্রোজেন রয়েছে, এখানেও কার্বনের মধ্যে আমার দুটো হাইড্রোজেন রয়েছে। এবার যখন ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে গেলে আমার সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখানে এই কার্বনের দেখো কটা বন্ড, দুটো, আর উপর একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, কেমন, তাহলে 4টে হয়ে গেল। এই কার্বনের ক্ষেত্রেও তাই, এদিকে দুটো, উপরে একটা, নিচে একটা, 4টে। এবার যখন আমার ভেঙে যাচ্ছে, সিঙ্গেল বন্ড হচ্ছে, তখন এইদিকে এই কার্বনের উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, একটা কার্বনের সঙ্গে একটা, 3টে হচ্ছে, তার মানে একটা হাত খুলে যাচ্ছে, তার জন্য এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। আর এখানে ওপর নিচে হাইড্রোজেন ছিল, আর একটা হাত খুলে যাবে, তার জন্য আমার একটা হাইড্রোজেন। নিয়ে এদিকে দেখো, এদিকে হচ্ছে CH3, এদিকেও CH3, তাহলে CH3 বন্ড CH3 মানে এটা হচ্ছে আমার ইথেন। এটা আসলে কি দেখো, হিসেব করো, দুটো কার্বন আর 6টা হাইড্রোজেন, মানে হচ্ছে ইথেন। এই যৌগটা হচ্ছে আমার ইথেন। তাহলে ইথেন আমার উৎপন্ন হলো। এবার আমরা যদি এইখানে প্রথম ধাপে যদি আমরা গাঢ় H2 উপর দিয়েছি, কিন্তু উষ্ণতা 170 না করে 140 করে, তাহলে কি ঘটবে, এখানে কিন্তু আমাদের ইথার উৎপন্ন হবে। ওই ইথার উৎপন্ন হবে, এবং এখানে মজার বিষয়, এখানে 1 অণু নয়, আমাদের তখন 2 অণু লাগবে। 2 অণু হলে কি হবে, খেয়াল করো, ধরো আমি এখানে লিখেছি C2H5OH, C2H5OH, আর একটা C2H5 আমি ঘুরিয়ে লিখছি C2H5। আচ্ছা, লেখাটা তোমরা বুঝতে পারবে না, আমি আরেকটু ভালো করে লিখি, হাতে করে লিখছি, অসুবিধা হচ্ছে। C2H5O এরকম আছে। এবার ইথার যখন উৎপন্ন হবে তখন জল বেরোবে, ধরো এই হাইড্রোজেন H2O বেরিয়ে গেল, নিয়ে এই জায়গাটা আমি কেটে দিলাম। তাহলে সরাসরি যুক্ত করে দাও, তাহলে C2H5O, আর এটাকে ঘুরিয়ে দাও, যেহেতু কার্বনের সঙ্গে বন্ড, তাহলে C2 লিখবে C2H5। এটাই কিন্তু এখানে আমাদের লেখা হয়েছে, দেখো CH3CH2 মানে C2H5, তাই না? কার্বন কার্বন দুটো, হাইড্রোজেন 3টা, দুটো 5টা, মানে C2H5 বন্ড ও, মানে ও। তারপর এদিকেও দেখো C2H5 মানে দেখো দুটো কার্বন আর দুটো আর 3টে হাইড্রোজেন, মানে 5টা হাইড্রোজেন। তার মানে এদিকেও কিন্তু একই জিনিস রয়েছে, অর্থাৎ এই যে যৌগটা, তুমি চাইলে এই জিনিসটাকে কীরকমভাবে লিখতে পারো, C2H5 বন্ড ও বন্ড C2H5 এর আকারেও কিন্তু লিখতে পারো। ওকে, তাহলে আমাদের প্রথমে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ইথিলিন, এটা তৈরি হলো আমার ইথেন, এবং এখানে হচ্ছে ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল মানে দুই দিকে দুটো ইথাইল রয়েছে, দুটো, তার জন্য ডাই, তাহলে ডাই ইথাইল ইথার, এটা কিন্তু আমাদের উৎপন্ন হবে। এরপরে নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 18 আমরা দেখব। এখানে আমাদের ওই একই ধরনের প্রশ্ন যেগুলো আমরা সলভ করছি, এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে বলছে একটা জৈব যৌগর সংকেত C2H4O, এবং এখানে একটা যৌগ বলছে, মানে যৌগটি জলে দ্রাব্য, যৌগটি জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, জৈব যৌগটিকে শনাক্ত করো। আর তার সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত, রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে C2H4O এই হিসাবে আমরা যে একটা যৌগ লিখেছি সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, মানে অ্যাসিটিক অ্যাসিড, সোজা কথায় আমরা IUPAC নামটা লিখেছি। ওকে, এখানে হিসেব করো, দুটো কার্বন, হাইড্রোজেন 3টার একটা 4টে, আর অক্সিজেন দুটো, তাই না? অক্সিজেন দুটো। এখানে আমাদের কোশ্চেনটা C2H4O2 হবে।
ওকে, O2 এটা কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, তাছাড়া কিন্তু আমাদের হ্যাঁ, এই যে শেষে আমি কারেকশান করে দিয়েছি এখানে, পরে আমি এখানে কোশ্চেনটা কারেকশান করে দিয়েছি, কিন্তু ওখানে আমার লেখা হয়নি। ওকে, তোমরা একটু কারেকশান করে নেবে যে এই জায়গাটাতে O2 হবে, O2। তাহলে যৌগটা আমরা লিখলাম, এটা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 এর সঙ্গে বিক্রিয়া করে বলছে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আসলে যখন বিক্রিয়া হয় এটার সঙ্গে এটা যখন বিক্রিয়া হবে তো CH3COO এটা এবং Na ঢুকে যাবে, কেমন Na ঢুকে যাবে, বিক্রিয়াটা তোমাদের দেখাচ্ছি, খেয়াল করে এখান থেকে কানেকশান হবে এই জায়গাটা, আর এখানকার Na যাবে, Na ঢুকে গেল, নিয়ে CH3COO, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে H2 আর CO3 পড়ে থাকে। H2CO3টাকেই ভেঙে আমরা কি লিখব, H2O, এটা ভেঙে যায় H2, এখান থেকে একটা O নেব, তাহলে আর দুটো O পড়ে থাকে আর একটা এখানে কার্বন পড়ে থাকে, তাহলে H2O আর CO2 মানে জল আর কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হবে। ওকে, তাহলে যে আমরা এই আণবিক সংকেত বিশিষ্ট যে যৌগটার কথা বলছি সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা IUPAC এর নেম অনুসরণ করলে ইথানোয়িক অ্যাসিড হবে আনসার। ওকে, তোমাদের যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসাধ্য নেক্সট ক্লাসে তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং বরাবর তোমাদের খুব সহজ করে প্রত্যেকটা স্টেপ বোঝাবার চেষ্টা করি। এর আগে যারা প্রথমবার এসেছো তোমাদের একবার বলি যে আমাদের HK এডু হাব, এটা তোমরা যেটা দেখছো এখন ক্লাস দেখছো HK এডু হাব 2.0, কিন্তু HK এডু হাব চ্যানেলে আমরা অলরেডি এর আগে 2023, 2024, 2025 সালের পর্ষদ টেস্ট পেপারের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। এবিটিআই টেস্ট পেপারেরও সমাধান তোমরা আমাদের যেটা আগের চ্যানেল HK এডু হাব সেখানে তোমরা পাবে। এবার তোমাদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা যারা ক্লাস 10-এ পড়াশোনা করবে, শুধু ক্লাস 10-এর জন্য আমাদের এই HK এডু হাব 2.0 চ্যানেলটা শুরু করা হয়েছে। যারা মানে আগেকার বিগত বছরের টেস্ট পেপারের সমাধানের ক্লাসগুলো দেখতে চাও তারা অবশ্যই HK এডু হাব চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নিও, বা আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গত বছরেরটার প্লেলিস্ট লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পর্ষদ এবং এবিটি টেস্ট পেপারের সলিউশনগুলো অবশ্যই দেখে নিও। এবং এই বছর যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে তারপর তোমাদের এবিটি টেস্ট পেপার বা পর্ষদ টেস্ট পেপার বেরোবে, তখন কিন্তু তোমরা এই নতুন চ্যানেলেই সেই সমাধানগুলো পাবে। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন ছিল এখানে যে জৈব যৌগটা আমাদের পাওয়া গেল তার সঙ্গে ইথানলের বিক্রিয়া। তাহলে ইথানলের বিক্রিয়া এটা আমরা আগের ক্লাসে আগের দিন আমরা বলেছিলাম যে এখানে আমাদের এস্টার উৎপন্ন হয় CH3COO আর এখানে C2H5 যুক্ত হয়ে যাবে, কেমন CH3COO C2H5, আর এই OH আর এখানকার H মিলে তৈরি হবে H2O মানে জল বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইথাইল এবং এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অংশ মানে অ্যাসিটেট, তাহলে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হবে। এটা পাতন বা রিফ্লাক্স, H2SO4 লাগে আমাদের, এবং এটা এস্টার উৎপন্ন হয় যার একটা মিষ্টি গন্ধ রয়েছে, কেমন এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এটা একটা এস্টার। ওকে, দুটো যখন থাকে বন্ড মানে দুটো অক্সিজেন মানে এটা এস্টার। নেক্সট কোয়েশ্চেনে যাব, মিথেনকে বায়ুতে দহন করলে কী ঘটে সমীকরণ সহ লেখো। এখানে 20টা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যদি আমরা মিথেনকে পড়াই তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন এবং তাপ উৎপন্ন হয়, কেমন নীল শিখা সহ এটা মিথেনটা জ্বলতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছ জল মানে জলীয় বাষ্প এবং তাপ উৎপন্ন হয়। বিক্রিয়া গুরুত্ব, এখানে প্রচুর তাপ উৎপন্ন হয় বলে তাপ উৎপাদক জ্বালানি রূপে কিন্তু মিথেনকে ব্যবহার করা হয়। যদি অপর্যাপ্ত অক্সিজেনে বা বায়ুতে মিথেনকে দহন করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড জল ছাড়াও কার্বন মনোক্সাইড, কার্বন ব্ল্যাক এগুলো উৎপন্ন হয়, কেমন যখন অসম্পূর্ণ দহন হয় কোনো জ্বালানির তখন কার্বন মনোক্সাইড মানে CO উৎপন্ন হয়, আর সম্পূর্ণ দহন যখন হয় তখন কার্বন ডাইঅক্সাইড মানে CO2 উৎপন্ন হয়। এই জিনিসটা খেয়াল করবে, আমি অনেক কিছু ট্রিক্স ক্লাস চলাকালীন বলে দিই, সেগুলো মনে রাখবে। নেক্সট আমাদের আজকে IUPAC নেম যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা জানো 1 নম্বরের একটা IUPAC নেম কিন্তু মাধ্যমিক পরীক্ষা আসে। আমি এখানে বেশ কিছু দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরেও তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে IUPAC নামকরণ নিয়ে আমরা আলাদা করে ক্লাস প্রোভাইড করব। দেখো আমি একদম বেসিক জিনিসের ভেতরের জিনিসে যাচ্ছি, আশা করি তোমরা নিয়মগুলো জানো, তবুও আমরা মাঝে মধ্যে দু একটা নিয়ম এই প্রশ্নগুলো সলভ করাকালীন আলোচনা করব। শুরু করা যাক। প্রথমে আমাদের 1 নম্বর যৌগ IUPAC নেম লিখব ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাই তো।
এখানে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কার্বনের নামকরণ দিলাম, যেখানে আমাদের কার্যকরীমূলক থাকে সেখান থেকে আমাদের নামকরণটা করতে হয়। ওএইচ গ্রুপটা এখানে এই কার্বনের সঙ্গে আছে, তাই জন্য এটাকে 1 নম্বর দিলাম। তাহলে 1 মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ 1 1 নম্বর পজিশনে কি রয়েছে, অ্যালকোহল, মানে আমার কি যুক্ত হয়, অ্যালকোহলে মানে অল যোগ হয়। তাহলে 1 প্রোপান যুক্ত অল মানে প্রোপানল, 1 প্রোপান যুক্ত অল মানে প্রোপানল। তাহলে 1 নম্বর পজিশনে অ্যালকোহল রয়েছে এবং এটা হচ্ছে 1 প্রোপানল। নেক্সট, এটা 1 নম্বর দাও, 1, এটা 2, এটা 3। যদি কারো মনে প্রশ্ন আসে যে স্যার এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর দিলেন না কেন, তার কারণ ডাবল বন্ডটা রয়েছে এইখানে আমাদের 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের মধ্যে চলে আসছে, সেটা হবে না। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যেখানে থাকবে সেটাকে চেষ্টা করতে হবে যত সম্ভব কম নাম্বারিং দেওয়া। তো এইদিকে 2 আর 3 মাঝে পড়ছে, কিন্তু এইদিকে যদি আমি নামকরণ দিই, নাম্বারিং করি 1 2 3, তার মানে 1 আর 2 এর মধ্যে পড়ছে, তাহলে এখানে কম নাম্বারিং পাচ্ছে, তাহলে সেটা আমাকে দিতে হবে। তাহলে 1 নম্বর কার্বনের সঙ্গে আমার ডাবল বন্ড রয়েছে এবং মিথ ইথ প্রোপ ডাবল বন্ড রয়েছে মানে অ্যালকিন, তাই জন্য ইন যোগ হবে। তাহলে প্রোপ 1 ইন, 1 নম্বর পজিশনে ডাবল বন্ড বা ইন রয়েছে, তাহলে প্রোপ 1 ইন। ওকে, নেক্সট 3 নম্বর যেটা দিয়েছে আমাদের, দেখো এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে মিথ ইথ প্রোপ এবং এটা সিও রয়েছে মানে কিটোন রয়েছে, সি ডাবল ও রয়েছে মানে বন্ড সিও রয়েছে, সেটা কি, সেটা কিটোন, তাই না? তাহলে 2 প্রোপানোন, কেন, যেহেতু মানে 2 নম্বর পজিশনে আমাদের কিটোন রয়েছে, তাহলে 2। আর মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপান আর কিটোনে ওন যোগ হয়, তাহলে 2 প্রোপান যুক্ত ওন মানে প্রোপানোন। কেমন? এরপর নেক্সট 4 নম্বর দেখো, এখানে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে আমরা নাম্বারিং করব। এখানে আমাদের দেখো 1 2 3। ওকে, 2 নম্বর পজিশনে 2 নম্বর কার্বনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়ে আছে। ওকে, তাহলে 2 মিথাইল, 2 নম্বর কার্বনের সঙ্গে মিথাইল, তার জন্য 2 মিথাইল, এটা মিথাইল হবে, কেমন, মিথাইল, 2 মিথাইল, এটা ল করে দেবে, 2 মিথাইল, 2 মিথাইল এবং মিথ ইথ প্রোপ এবং এটা অ্যালকিন, এটা সিঙ্গেল বন্ড থাকলে প্রোপেন লিখতাম, ডাবল বন্ড রয়েছে তার জন্য প্রোপিন, তাহলে 2 মিথাইল প্রোপিন। 5 নম্বর দেখো, এখানে আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে কার্বন রয়েছে এবং এটা অ্যালডিহাইড, তার জন্য এটা মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপান যুক্ত অ্যাল মানে প্রোপানল। কেমন? এরপর 6 নম্বরে দেখো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এটা নাম্বারিং করো 1 2 3 4। 2 নম্বরে ডাবল কার্বনের সঙ্গে ডাবল বন্ড রয়েছে, তাই না? তাহলে মিথ ইথ প্রোবিউট, তাহলে বিউট 2 ডাবল বন্ড রয়েছে তাই জন্য ইন। এখানে দেখো 1 2 3 4, তাহলে 1 নম্বর কার্বনের সঙ্গে ডাবল বন্ড রয়েছে, তাহলে বিউট 1 ইন। এই দুটো ভালো ইম্পর্টেন্ট, বিউট 2 ইন এবং বিউট 1 ইন। উঁচু ক্লাসে গিয়েও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে, 11 12 গিয়েও তোমরা কিন্তু এগুলো পড়বে। 8 নম্বর দেখো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে মিথ ইথ প্রোপ এবং এটা হচ্ছে ওইক অ্যাসিড, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে, তাহলে প্রোপান যুক্ত ওইক মানে প্রোপানোইক অ্যাসিড। ওকে, এটা দেখো দুটো কারণ মিথ ইথ, তাহলে ইথানোইক অ্যাসিড, ইথান যুক্ত ওইক মানে ইথানোইক অ্যাসিড। এটা দেখো 1 নম্বর, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তাহলে 2 নম্বর কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে, হাইড্রোজেন তো এমনিই থাকবে তার সঙ্গে, কেমন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলোতে হাইড্রোজেন থাকেই, তাহলে এক্সট্রা আমার ক্লোরিন আছে, এই ক্লোরিনটা আসলে নিচের দিকে আছে, কেমন, ধরো নিচের দিকে রয়েছে, উপর দিকে হাইড্রোজেন আছে ধরো, তাহলে 2 নম্বর কার্বনের সঙ্গে ক্লোরিন, তাহলে 2 ক্লোরো এবং এটা হচ্ছে প্রোপিন। যদি বুঝতে অসুবিধা হয় আমি একটা অবশ্যই ক্লাস দিয়ে দেবো। এটা হচ্ছে ধরো আমি H3C লিখলাম, মানে CH3টাকে ঘুরিয়ে সি লিখলাম, এদিকে আমার হাইড্রোজেন রয়েছে, এইদিকে রয়েছে আমার ক্লোরিন এবং এদিকে রয়েছে আমার CH3। ওকে, CH3 রয়েছে, তাহলে এখানে 1, এটা 2, এটা 3, তাহলে 2 ক্লোরো, এটা আমাদের প্রোপিন হবে না, এটা প্রোপেন করবে, কেমন, 2 ক্লোরো প্রোপেন। ওকে, 2 ক্লোরো প্রোপেন, এটা কিন্তু তোমরা এখানে আনসার করবে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 11। এখানে দেখো এই জিনিসটা HC দুটো অক্সিজেন রয়েছে, তাহলে ও ডবল ও এইচ, HC ডবল ও এইচ মানে এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড, একটাই কার্বন রয়েছে, তাহলে মিথান যুক্ত ওইক,
তাহলে মিথানোইক অ্যাসিড। ওকে, এটা দেখো 1 2 3 তিনটে কার্বন মানে মিথিল প্রোপ, তাহলে প্রোপান 1 নম্বর কার্বনের সঙ্গে অ্যালকোহল বা অল, তাহলে প্রোপান অন অল বা 1 প্রোপানল, যে কোনোভাবে কিন্তু এই জিনিসটা লেখা যায়। এখানে এই জিনিসটার ক্ষেত্রে দেখো H3C বন্ড CH এর সঙ্গে 1 নম্বর কার্বনের সঙ্গে OH রয়েছে এবং CH3, তাহলে 1 2 3 1 নম্বর না 2 নম্বর কার্বনের সঙ্গে OH রয়েছে, তাহলে মিথিল প্রোপ তিনটে কার্বন, তার মিথিল প্রোপ প্রোপান 2 নম্বরের সঙ্গে অ্যালকোহল, তার মানে প্রোপান টু অল, এটা হবে আনসার। তাহলে আমাদের খেয়াল করো, মোট আমাদের এই চ্যাপ্টার থেকে জৈব রসায়ন চ্যাপ্টার থেকে আমরা 19টি প্রশ্ন দিলাম এবং আইইউপিএসের জন্য একটা প্রশ্ন দিয়েছি, যেখানে 13টি তোমরা ইম্পর্টেন্ট আইইউপিএসি নাম দেখতে পাচ্ছ, নামকরণ দেখতে পাচ্ছ। তাহলে মোট 20টি আমরা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা প্রোভাইড করলাম। কেমন কোশ্চেন আনসার আমরা এখানে কিন্তু প্রোভাইড করলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালো রকমভাবে প্র্যাকটিস করো। তোমরা জানো, তোমরা অনেকেই বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো খুলে দেখেছো, মিলিয়ে নেবে যে এরকম ধরনের প্রশ্নপত্র মানে প্রশ্নগুলো সাধারণত মাধ্যমিক পরীক্ষায় আসে। এবং আমি লক্ষ্য করেছি বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার জিজ্ঞাসা করা হয়, সেগুলোই কিন্তু আমরা আমাদের জৈব রসায়নের যে টপ 20 কোশ্চেন আমরা প্রোভাইড করলাম, সেই টপ 20 কোশ্চেনের মধ্যেই কিন্তু সমস্ত প্রশ্ন আমি সেখানে ভরে দিয়েছি। যাবতীয় যা প্রশ্ন যেগুলো তোমাদের 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই কিন্তু আমরা এই 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সাজিয়েছি। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি এখান থেকে তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের অনেকটাই কিন্তু হেল্প হবে। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রিভিয়াস ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। ক্লাসগুলো ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি অবশ্যই বন্ধুদের সাথেও ক্লাসগুলো শেয়ার করে নিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ক্লাসগুলোতে কমেন্ট করবে, কমেন্টে জানাবে তোমাদের নেক্সট কোন টপিকের উপর ক্লাস দিলে ভালো হয়, তাহলে নেক্সট আমরা সেই টপিকের উপর ক্লাস দেব। এবং তোমাদের ডাউট কোনো কিছু থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।